কস্টিং ট্যাক্সেশনের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে শ্রম সংক্রান্ত ব্যয় বা মজুরি, এর ওপরে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আলোচনা করবার জন্যে এই ভিডিওটা বানাচ্ছি। তো এটাতে আমরা বেশ কতগুলো সিলেক্টিভ ওয়েতে ভাববার চেষ্টা করেছিলাম যে কোনগুলো করব। প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি যে শ্রম সংক্রান্ত ব্যয়ের 1 থেকে 6 এইটা আমাদের ছিল। একটু আলোচনা করতে করতে যাব এবং বইয়ের কোথায় এটা লেখা আছে সেটা একটু আমরা জানবার চেষ্টা করব। প্রথম কোশ্চেন লেখা রয়েছে মজুরি বাবদ ব্যয় হ্রাস করার অন্যতম প্রধান উপায় হলো। তা ব্যাপারটা হচ্ছে যে মজুরি বাবদ ব্যয় হ্রাস করার প্রধান উপায় হলো কি, মজুরিরা বেশি কাজ করবে, তার ফলে কি হবে, অল্প কাজ করলে তাড়াতাড়ি দ্রব্যটা তৈরি হবে। তাহলে আগে যতখানি সময় ব্যয় করে মজুরি দিতে হতো এখন তার চাইতে কম সময় ব্যয় করার জন্য মজুরি কম দিতে হবে। এগুলো না বইয়ের কোথায় কিভাবে লেখা আছে সেটাও একটুখানি আমাদের জানা প্রয়োজন। পেজ নাম্বার 11, পেজ নাম্বার 11 দেখ প্রথম লেখা আছে ভূমিকা। ভূমিকার পর একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, ওই মানে সেকেন্ড প্যারাগ্রাফটার নিচের দিকে দেখ আমি আন্ডারলাইন করেছি, তা হলো শ্রমিকদের কাম্য মজুরি প্রদান করে কাজের উৎকর্ষ এবং সেই সঙ্গে শ্রমিকদের কাজের দক্ষতা বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সার্বিকভাবে মজুরি বাবদ ব্যয় হ্রাস করা। তাহলে দেখতে পেলি যে মজুরি ব্যয় হ্রাস করবার ক্ষেত্রে মূল কারণ হচ্ছে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি। এই দেখ বইয়ের এই জায়গাটাতে রয়েছে, পেজ নাম্বার 1 নিচের দিকে, পেজ নাম্বার 11। এবার দ্বিতীয় প্রশ্ন, এখানে 1 থেকে 6 রয়েছে। এবার আমি দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন বলছে যে শ্রমিকদের মজুরি সংক্রান্ত ব্যয় সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করার দায়িত্ব এই বিভাগের। ব্যাপারটা হচ্ছে এখানে বইয়েতে যে উত্তরটা রয়েছে সেই উত্তরটা ঠিক নেই, এটা হবে পরিব্যয় হিসাব বিভাগ। কোথায় লেখা আছে দেখ, পেজ নাম্বার 12 একটা হেডিং করা রয়েছে শ্রম সংক্রান্ত ব্যয়ের তথ্য সংগ্রহ ও তার নিয়ন্ত্রণ। ওখানে বলছে দেখ মজুরি সংক্রান্ত ব্যয় সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করার দায়িত্ব পরিব্যয় হিসাব বিভাগের। এখানেও ঠিক তাই, শ্রমিকদের মজুরি সংক্রান্ত ব্যয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করার দায়িত্ব হচ্ছে পরিব্যয় হিসাব বিভাগের। তো এটা হবে 2C। আর 12 নম্বর পেজে ওই প্রথম লাইনটাকে একটু দাগিয়ে নে। তারপরে কি আসছে, তারপরে আসছে 3 কি বলছে, 3 বলছে পণ্য উৎপাদন করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার চালকের মজুরি এই ব্যয় অন্তর্ভুক্ত হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে তোর গিয়ে পণ্য উৎপাদন করবার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে পণ্য উৎপাদন করবার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় মানে কি, ওই যন্ত্রটার সাহায্যেই দ্রব্যটা উৎপাদন হয়। যন্ত্রটা না চললে উৎপাদন হবে না। অর্থাৎ যে লোকটা যন্ত্র চালাচ্ছে সেই লোকটা যন্ত্রের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার তাহলে কি হবে, অ্যান্সার হবে 3A মানে প্রত্যক্ষ মজুরি। এটা আর দেখালাম না। 4 নাম্বার কি বলছে, উৎপাদনের জন্য সাধারণত এই ধরনের মজুরি বা শ্রমের প্রয়োজন হয়। এখানে উত্তরটা হবে মানে উৎপাদনের জন্য 2 ধরনের শ্রমই প্রয়োজন হয়, একটা কায়িক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। এটাও কিন্তু বইয়ে দেওয়া আছে, আমি তোদের দেখাচ্ছি, একটু অপেক্ষা কর।
পেজ নাম্বার 15-এ চলে যা। পেজ নাম্বার 15 দেখ, মনুষ্য শক্তি পরিকল্পনা বলছে যে সমবাবদ ব্যয় মজুরির জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের প্রথম ধাপ হলো সংগঠনের বিভিন্ন স্তরে কি পরিমাণ মনুষ্য শক্তির প্রয়োজন। মূলত দু ধরনের কাজের জন্যে মনুষ্য শক্তির প্রয়োজন হয়, সেগুলি হলো মানসিক শ্রম ও কায়িক শ্রম। এইটুকু জায়গাকে আন্ডারলাইন কর, তাহলে মনে থাকবে। কেমন? তো আমাদের এইভাবেই ধীরে ধীরে কিন্তু যেতে হবে। এত ফাস্ট গেলে আমরা এগোতেই পারবো না বা আমরা মনেই রাখতে পারবো না। তাহলে 4 হলো গতি নিরীক্ষা পদ্ধতির আবিষ্কারক কে হলেন? ওই গিলব্রিথ। ও লেখাই আছে, ওটা আর বলবার কিছু নেই। গিলব্রিথ হচ্ছেন গতি নিরীক্ষা পদ্ধতির আবিষ্কারক। তারপর 6 নাম্বার, এই 6 অবধি টানা ছিল। সময় লিখনের উদ্দেশ্য হলো, কি বললাম, যে সময় লিখনের উদ্দেশ্য হলো মজুরি বিল তৈরি, উপরিব্যয় নির্ধারণ, কারখানার শৃঙ্খলা রক্ষা। একটুখানি আবার ডিটেলে আসা যাক। সময় কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে সময় লিখনের উদ্দেশ্য হলো, সময় লিখনের উদ্দেশ্য। তাহলে সময় লিখনের উদ্দেশ্য, তো আমরা পেজ নাম্বার 17-এ যাই। দেখ, পয়েন্টের দিকে তাকা। বিধিবদ্ধ প্রয়োজনীয়তা, মজুরির বিল তৈরি, মজুরি ব্যয় নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, কাজের প্রকৃতির প্রকারভেদ, এই সবকটা পয়েন্টই ওখানে রয়েছে। ওই জন্য অ্যান্সার হবে এদের সবকটি। তাহলে 17 থেকে 18 এটার জন্য আমরা করব। এবারে আমাদের যে জায়গাটাকে নিয়ে ডিসকাস করতে হবে সেটা হচ্ছে 8 নাম্বার ছিল, হচ্ছে 8 নাম্বার। দেখা যাক 8 নাম্বারে কি বলছে। 8 নাম্বারে যেটা বলছে যে সময় লিখনের শ্রমিকদের কারখানায় যে সময় বিবেচনা করা হয়, কারখানায় তার উপস্থিতির মোট সময়কে, কারখানার উপস্থিতি মোট সময়কে। ঠিক আছে, এটাও কোনো একটা জায়গাতে সম্ভবত পেয়েছিলাম, একটু অপেক্ষা কর, দেখতে পাই কিনা দেখি। হ্যাঁ, পেয়েছি। পেজ নাম্বার 17-এ দেখ লেখা রয়েছে যে নিচের দিকে সময় লিখন যেখানে লেখা রয়েছে পেজ নাম্বার 17-র সেকেন্ড প্যারাগ্রাফে দেখ রয়েছে, কিন্তু ছোটোখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলাদা কোনো হাজিরা অফিস না রেখে কি হয়, প্রবেশদ্বারে রক্ষীদের এই হাজিরার খাতা রাখতে হয়। এই হাজিরার খাতা শ্রমিক কর্মচারীদের আসা যাওয়ার সময় এবং কারখানার সময় ব্যয় করা তা লিপিবদ্ধ করা হয়। তার মানে কারখানায় যতক্ষণ থাকলো ততক্ষণ বিষয়টা কার্যকর হয়। ঠিক আছে, তাহলে এটা হলো 8 নাম্বার। 8-এর পর আছে 12 থেকে 17। 12 থেকে 17 দিয়ে এই ভিডিওটা শেষ করব। আবার পরের ভিডিওতে এটা দেব। এই চ্যাপ্টারটা চেষ্টা করব ভিডিওতেই কমপ্লিট করার। 12তে কি বলছে? প্রত্যেক শ্রমিকের হাজিরার সময়, প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে, কি বললাম, যে প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকে বলা হয় কি? সময় লিখন। মানে প্রত্যেক শ্রমিক কখন তার কারখানায় গিয়ে প্রবেশ করছে, তাহলে সেটা নিশ্চয়ই একটা সময় গিয়ে প্রবেশ করছে, এই জন্যে কি হবে? সময় লিখন। তারপর 13 নাম্বার। 13 নাম্বারে কি বলছে? 13 নাম্বারে বলছে যে গতি নিরীক্ষার ফলে যে সুবিধে পাওয়া যায়, অবশ্যই শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি আর কাজের সরলীকরণ। তার মানে সি এর এ আর বি হবে। তারপরে কি আছে? 14 নাম্বার। শ্রম সংক্রান্ত মজুরিকে যে কটি ভাগে ভাগ করা যায়। তাহলে শ্রম সংক্রান্ত মজুরিকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি আর একটা হচ্ছে পরোক্ষ মজুরি। তার মানে 14 এ হবে। তারপরে কি আছে? তারপরে আছে 15। কারখানার পরিদর্শকের বেতন
যে ধরনের মজুরির উদাহরণ, কারবারের পরিদর্শকের বেতন, কারখানার পরিদর্শকের বেতন মানে হচ্ছে কি, ওই যে তোরা যখন কস্ট শিট করেছিলিস সুপারভাইজার স্যালারি করেছিলিস, কোথায় এনেছিলিস? ফ্যাক্টরি ওভারে। তাহলে এটা কিরকম মজুরি? তাহলে এটা হচ্ছে কারখানার পরিদর্শকের বেতন হচ্ছে পরোক্ষ মজুরি। কেন? ফ্যাক্টরি ওভারের ইনডাইরেক্ট এক্সপেন্সে, সেই জন্য পরোক্ষ মজুরি। 16 নম্বরে কি আছে? 16 নম্বরে বলছে যে নিরীক্ষার সাহায্যে কাজের আদর্শ সময় নির্ধারণ করা যায় সেটি হলো। তাহলে যে নিরীক্ষার সাহায্যে কাজের আদর্শ সময় নির্ধারণ করা যায়, তাহলে অবশ্যই সেটা 16 এই হবে। কেন? সময় নিরীক্ষা, কেন আদর্শ সময়ের কথা বলেছে। তাহলে এই অবধি, 12 থেকে 17, এক্সট্রিমলি সরি, আর একটা বলতে হবে। 17 নম্বরে কি বলছে? সময় লিখনের কাজ করেন। সময় লিখনের কাজ করেন, ওই সময় লিখনটা যেখানে আছে দেখবি সময় লিখনের কাজের জন্য পার্টিকুলার কোনো একজন কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়। তাহলে হাজিরার কাজে নিযুক্ত কর্মচারী, 17C হবে। তাহলে এই অবধি আমি এই ভিডিওটার মাধ্যমে দিলাম। চেষ্টা করছি আজকেই আর একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী এমসিকিউগুলো করতে। এগুলো সব খাতাতে, মানে খাতাতে নাম্বার করে করে লিখে রাখিস, বইয়ে দাগাস না। ঠিক আছে? আপাতত এইটুকুই।